আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভে আপনাদেরকে স্বাগতম। আজকে লাইভের বিষয় হচ্ছে, আমার রোগী কি চিকিৎসায় ভালো হবে? প্রিয় দর্শক, ক্যান্সার আনসার লাইভের আজকের পর্বে যেই প্রশ্নটির আমি উত্তর দিব সেটি হচ্ছে, আমরা প্রায়ই ফেস করি রোগীর স্বজন আমাদের কাছে জ্ঞাতসারে বা অজ্ঞাতসারে বা আলাদাভাবে এসে একটা প্রশ্নের উত্তরই জানতে চান যে আমার রোগী কি চিকিৎসায় ভালো হবে। তো এই বিষয়টা আসলে এক কথায় উত্তর দেওয়া খুবই মুশকিল। অনেক রোগীর লোক আসেন, তারা তাদের রোগী নিয়ে খুব চিন্তিত। তারা মনে করেন যে ক্যান্সার ছড়িয়ে গেছে, এখন আর ভালো হবে না, চিকিৎসা দিয়ে কি লাভ। তো এই সব অনেক সময় ধারণা এর পেছনে কাজ করে যে আমি আমার রোগীকে চিকিৎসা করাবো কি না। তো এই ব্যাপারটি থেকেই আসলে এরকম প্রশ্ন অনেক সময় অ্যারাইজ করে যে আমার রোগী কি চিকিৎসায় ভালো হবে। তো আমার প্রশ্ন হচ্ছে যে চিকিৎসায় কোন রোগে ভালো হয়? আপনি আমাকে বলেন, একটা রোগের নাম বলেন যে রোগের চিকিৎসায় ভালো হয়ে যায়। ক্রনিক নন কমিউনিকেবল ডিজিজের একটা ডিজিজ হচ্ছে ক্যান্সার। এই গ্রুপের অন্য যেই রোগগুলো রয়েছে সেই রোগগুলো কি কখনো ভালো হয়? যেমন ডায়াবেটিস, যেমন হাইপারটেনশন, যেমন ইসকেমিক হার্ট ডিজিজ, যেমন সেরেব্রোভাস্কুলার ডিজিজ, যেমন ধরুন ক্রনিক কিডনি ডিজিজ, যেমন ডিসলিপিডেমিয়া। এই যতগুলো রোগ রয়েছে তার কোনোটাই কিন্তু ভালো হয় না। শুধুমাত্র ক্যান্সারই ভালো হয়ে যেতে পারে যদি সেটা যথাসময়ে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করা যায় এবং দেরি না করে আপনি যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করেন। কিন্তু আপনার যদি দেরি হয়েও যায়, তারপরেও আপনি কি আপনার রোগীর চিকিৎসা করাতে চান না? এই প্রশ্নটা বারবার করার উদ্দেশ্যটা কি? এই বিষয়টা আর কি অনেক সময় আমাকে ভাবাই যে মানে একটা রোগীর, তার তো একটা চিকিৎসা নেওয়ার একটা মৌলিক অধিকার, সঠিক চিকিৎসা পাওয়ার একটা মৌলিক অধিকার তার রয়েছে। সে রোগীটা যদি স্টেজ 4ও হয়, যদি ছড়িয়েও যদি যায়, তারপরেও তার চিকিৎসা তো গ্রহণ করার অধিকার তার রয়েছে। এবং চিকিৎসার মাধ্যমে বর্তমানে স্টেজ 4 ক্যান্সারও কিন্তু নিয়ন্ত্রণযোগ্য। অর্থাৎ ক্যান্সারের স্টেজটা বর্তমানে অনেক বেশি মানে ম্যাটার করছে ব্যাপারটা তাও না। স্টেজ 4 ক্যান্সারও এখন ভালো থাকছে, বছরের পর বছর, যুগের পর যুগও মানুষ ভালো থাকছে। অনেক ক্যান্সার রোগী যারা একবারে ভালো হয়ে যাচ্ছে প্রাইমারি অবস্থায়, শুধুমাত্র সব রকম মানে শুধুমাত্র অল্প কিছু চিকিৎসা নিয়েই কিন্তু দীর্ঘকাল ভালো থাকছে বা ক্যান্সার কিওর হয়ে যাচ্ছে। বাট কিছু কিছু ক্যান্সার যেগুলো ছড়িয়ে যায় শরীরের মধ্যে, সেগুলো তো নিয়ন্ত্রণে থাকছে। তাহলে আপনিও চিকিৎসা না করেন, তাহলে সেটা তো আপনার শরীরে আরও ছড়াতে থাকবে এবং আলটিমেটলি রোগীটা খারাপ হয়েই যাবে। তাহলে আপনার চিকিৎসা নিলে সে তো ভালো থাকতে পারে, এটা তো নিয়ন্ত্রণে থাকতে পারে। তাহলে চিকিৎসা নেওয়ার ক্ষেত্রে আপনাদের অনেক রোগীর ক্ষেত্রে এই জিনিসটা দেখা যায় যে দ্বিধাদ্বন্দ্ব কাজ করে। হয়তো তাদের আরও কিছু ব্যাপার থাকে, যেমন পার্শ্ব প্রতিক্রিয়ার ব্যাপার তারা চিন্তা করতে পারে। পার্শ্ব প্রতিক্রিয়া যদি আপনার রিস্ক বেনিফিট রেশিও চিন্তা করেই আপনার চিকিৎসক আপনাকে পরামর্শ দিবেন। সেক্ষেত্রে পার্শ্ব প্রতিক্রিয়ার চিন্তা, আপনারা যদি সঠিকভাবে রোগীর যত্ন নেন এবং যথাযথভাবে নিয়ম মানেন, তাহলে পার্শ্ব প্রতিক্রিয়া কখনোই চিকিৎসার থেকে বড় কিছু হয়ে উঠবে না বা অনেক বেশি পার্শ্ব প্রতিক্রিয়া হবে। এটাও কিন্তু একটা আতঙ্কের ফল, এটা কিন্তু একটা আতঙ্কের কারণেই মানুষ মনে করে। পার্শ্ব প্রতিক্রিয়া ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে যদি কেউ অনেক বেশি অবহেলা না করে, তাহলে কিন্তু পার্শ্ব প্রতিক্রিয়া তাকে কিছু করতে পারে না। অর্থাৎ ক্যান্সারের চিকিৎসায় ভালো হবে কি না এটার উত্তর আপনার অনকোলজিস্ট দিবেন। এবং প্রাথমিক অবস্থায় অবশ্যই এটা ভালো হয়ে যেতে পারে। আমরা অবশ্যই স্ট্যাটিস্টিক্স বা এভিডেন্স বেসড কথা বলবো। এভিডেন্স বেসড কথাগুলো কি? অধিকাংশ ক্যান্সারই প্রাথমিক অবস্থায় ভালো হয়ে যায়। যেমন মনে করেন যে 80 to 90% ক্ষেত্রে প্রাইমারি স্টেজে একটা ক্যান্সার যদি সঠিকভাবে চিকিৎসা করা যায়, তাহলে কিন্তু এটা 5 year সার্ভাইভাল রেট 80 to 90% অলমোস্ট, মোস্ট অফ দ্য ক্যান্সারের ক্ষেত্রে। এবং কিছু কিছু ক্যান্সারের ক্ষেত্রে এটা অলমোস্ট 100%।
যেমন ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে প্রাইমারি অবস্থায় এর চিকিৎসা নেওয়া যায়, এটা কিন্তু অলমোস্ট 100% সাকসেস রেট। যেমন ল্যারিংস ক্যান্সার, এই ক্যান্সারগুলো অলমোস্ট 100% সাকসেস রেট। এরপরে যদি লোকালি অ্যাডভান্স থাকে, অর্থাৎ সেই টিউমারটি যদি আশেপাশের লিম্ফ নোডে যদি ছড়িয়ে থাকে বা লোকালি যদি বড় হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এটার ভালো হওয়ার সম্ভাবনা অলমোস্ট 70%, অর্থাৎ 5 ইয়ার সার্ভাইভাল অলমোস্ট 70%। কিন্তু এর যদি ছড়িয়ে যায় শরীরের মধ্যে, তাহলে এর ভালো হওয়ার সম্ভাবনা অনলি 20%। তো একই মানুষ, একই রোগ, একই চিকিৎসা, কেউ যদি দ্রুত সময়ে যথাযথভাবে চিকিৎসা গ্রহণ করে, তাহলে সে কিন্তু একটা পর্যায়ে অলমোস্ট 100% কিউরেবল। ক্যান্সার অলমোস্ট 100% কিউরেবল। কিন্তু সে যদি দেরি করে, সে যথাযথভাবে চিকিৎসা না করে, একই রোগ, একই চিকিৎসা, একই মানুষ, কিন্তু সেই রেটটা কিন্তু 5 ইয়ার সার্ভাইভাল রেটটা কিন্তু অলমোস্ট 20% হয়ে যাচ্ছে। অর্থাৎ প্রায় 70%, এই যে 70% আউটকামটা ডিপেন্ড করছে আমাদের উপরে। 70% মানুষের সুস্থতা, সেটা ডিপেন্ড করছে আমাদের উপরে। অর্থাৎ আমরা যথাযথভাবে দ্রুততম সময়ে যথাযথ চিকিৎসাটা নিতে পারছি কি না, নাকি আমরা ডিলে করছি। আমরা যদি ডিলে করি, তাহলে আমাদের এই আউটকাম 70% কিন্তু কমেই যায়। আপনি যত ভালো চিকিৎসাই নেন, আপনি যত ভালো জায়গায় দেখান না কেন, আপনি যথাযথভাবে সময় মতো চিকিৎসা না করেন, তাহলে আপনার এই আউটকামটা কিন্তু 70% কমে যাবে। অর্থাৎ প্রিয় দর্শক, আপনার রোগীর সুস্থতা আপনারই হাতে। আপনি যত ভালো ডাক্তারই দেখান, যত ভালো প্রতিষ্ঠানেই যান, আপনি কিন্তু যথাসময়ে চিকিৎসা না করলে, নিয়ম মতো চিকিৎসা না করলে আপনাকে কিন্তু ভুগতে হবে, অনেক টাকা ব্যয় হবে, বাট খুব বেশি আশানুরূপ লাভ হবে না। যেমন মনে করেন যে একটা জমিতে যদি গাছ লাগানো হয়, সে যেই গাছই হোক, সেটা ধান গাছও হতে পারে, আম গাছও হতে পারে, বট গাছও হতে পারে। তো এটা চারা অবস্থায় কিন্তু আপনি চাইলে এক টান দিয়ে উঠায় ফেলতে পারতেছেন। কিন্তু যখন আপনি সময় দিবেন, বাড়তে দিবেন, যখন শিকড় গজায় যাবে, তখন কিন্তু আপনি বট গাছ কাটার জন্য আপনি ক্রেন নিয়ে আসবেন, ভালো আধুনিক মেশিন নিয়ে আসবেন, অনেক মানুষ নিয়ে আসবেন, অনেক শ্রম ব্যয় করবেন। তারপরেও দেখবেন যে তখন আপনি পুরোপুরি রুট আউট করতে পারছেন না। তো এটাই বাস্তবতা, যে আপনি রোগটাকে বড় হতে দিচ্ছেন কি না। আপনি আজকে কথা বলছেন যে আজকে আমি চিকিৎসা করব কি না, আমি সন্দিহান, এরকম যারা মনে করতেছেন, তাদের ক্ষেত্রে বড় প্রশ্ন যে আপনি আর কত দেরি করবেন। আপনি দেরি করে কিভাবে ভালো আউটকাম চাচ্ছেন। আপনি জানতে পেরেছেন আপনার রোগীর ক্যান্সার, আপনি আজও চিন্তা করতেছেন যে আজকে আমি চিকিৎসা করাবো কিনা। কালকেই যদি আপনি চিকিৎসা করান, আজকে যদি না করিয়ে কালকে যদি করেন, তাহলে আপনার আউটকামটা কমে যাচ্ছে। ডে বাই ডে আপনার আউটকামটা কমে যাচ্ছে। আপনি যদি চিন্তা করেন, একটা ক্যান্সার কোষ সেটা জ্যামিতিক হারে বাড়ে, অর্থাৎ একটা থেকে 2টা, 4টা, 8টা, 16টা, 32টা, 64টা, 128টা, 256, 512, 1000, 2000, 4000, 8000, 16000, 32,000 এরকম হয়ে যায়। অর্থাৎ একটা কোষ যদি 10 বার বিভাজিত হয়, আমরা মনে করি যে 20টা কোষ হবে, কিন্তু আপনি দেখবেন ক্যান্সার কোষ 20,000 কোষ হবে, 30,000 কোষ হয়ে যাবে। অর্থাৎ এই জ্যামিতিক ভারে যেটা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, যেখানে আপনার সময়টা খুব বেশি গুরুত্বপূর্ণ, সেখানে আপনি যদি চিন্তা করেন, দেরি করেন, তাহলে আপনি যত ভালো জায়গায় যান, চিকিৎসা নিয়ে আপনার আউটকামটা আশানুরূপ হবে না। প্রিয় দর্শক, আজকের প্রোগ্রামটার মেসেজ হচ্ছে এইটাই, যে আমরা ক্যান্সার আউটকামের কথা চিন্তা না করে, যখন যে অবস্থায় যে চিকিৎসা, সেই চিকিৎসাটা নিতে আমরা যাতে দেরি না করি। আমার রোগী হয়তোবা লেট স্টেজে প্রেজেন্ট করেছে, তাই বলে আমি তার চিকিৎসা দিব না? তার কি বাঁচার অধিকার নাই? তার কি মৌলিক অধিকার নাই চিকিৎসা নেওয়ার? অবশ্যই তাকে চিকিৎসা দিব, তার রোগটা নিয়ন্ত্রণে থাকবে। অন্যান্য ডায়াবেটিস, হাইপারটেনশন যেমন সারে না, যেমন নিয়ন্ত্রণে থাকে, আপনার রোগীও নিয়ন্ত্রণে থাকবে, ভালো থাকবে। অবশ্যই এটাও ট্রিটমেন্ট রেসপন্স, একটা গুড ট্রিটমেন্ট রেসপন্স। আর যদি কিওর হয়ে যায়, যদি আর্লি অবস্থায় আসেন,
ডায়াবেটিস, হাইপারটেনশন এগুলো না সারলেও ক্যান্সার সেরে যায়। তো এখানে সময়টাই পার্থক্য করে দেয় আর কি মূলত। তো আমরা এই সময়ের গুরুত্বটা যাতে যথাযথভাবে দিতে পারি, সেজন্যই আজকে আমার এই লাইভে আসা। হ্যাঁ, অনেকে যুক্ত হয়েছেন, অনেকে সালাম দিয়েছেন। আলমগীর সালাম দিয়েছে, ওয়ালাইকুম আসসালাম। আশিকুজ্জামান মারুফ, ওয়ালাইকুম আসসালাম। নাসরিন খন্দকারও সালাম দিয়েছেন, ওয়ালাইকুম আসসালাম। মুক্তা চাকমা তিনি প্রশ্ন করেছেন, স্যার নমস্কার স্যার, আচ্ছা আমার 6 মাস ধরে শুকনো কাশি, কফ, গলা চুলকায়, এক্স-রে রিপোর্ট নর্মাল আসছে। আইজিই টেস্টের রেজাল্ট 187। এটা কি অ্যালার্জির কারণে হচ্ছে, কাশি কফ নাকি অন্য কোনো রোগের লক্ষণ? হ্যাঁ, অ্যালার্জির কারণে আপনার কাশি হতে পারে। এটা আপনি একজন বিশেষজ্ঞ ডক্টরের পরামর্শ নেন। আর যদি দীর্ঘদিন থাকে অবশ্যই আপনি পরীক্ষা করবেন, অন্তত একটা বুকের এক্স-রে করবেন, তাতে আপনার কোনো বুক ফুসফুসে কোনো সমস্যা আছে কিনা সেটা বোঝা যায়। প্রিয় দর্শক, আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতেছিলাম যে ক্যান্সার রোগীর মানে ভালো হওয়া নিয়ে তার আপনজনরা, তার আশেপাশের মানুষজন তারা অনেক বেশি চিন্তিত থাকেন। তো এই ব্যাপারটি আসলে আমরা যাতে এরকম চিন্তা টেনশন না করে আমরা যাতে তার প্রতি পজিটিভ থেকে তার চিকিৎসার ব্যাপারে আমরা যাতে আগ্রহী থাকি, অবশ্যই সে বিষয়টি রোগীর জন্য কল্যাণকর হবে। শিউলি লিলি তিনি প্রশ্ন করেছেন, আমার ফলোআপের একটা রিপোর্ট দেখাতে চাই, পরামর্শ নিতে চাই। ঠিক আছে আপা, আপনি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে প্রেসক্রিপশন আপনি রিপোর্টটা পাঠান, আমি দেখব। আমিনা জাকির, আমরা সাধারণ মানুষ প্রাইমারি স্টেজ আর অ্যাডভান্স স্টেজ কোনটাকে বলে রোগ হবার পরে বুঝতে পারি। ক্যান্সার সচেতনতা তৈরি, এগুলো বেশি বেশি প্রচারের দরকার, প্রচারের মাধ্যমে মানুষের সচেতনতা তৈরি হবে। হ্যাঁ আপা, এইটা ঠিক যে আপনি ক্যান্সার শনাক্তকরণের জন্য অবশ্যই আমাদের জানতে হবে, আমাদের সচেতন থাকতে হবে। আবার একইভাবে এটাও ঠিক যে আজকে আমি একটা পেশেন্ট দেখলাম, আসলে আমি কেন কথাগুলো বলি, আমি ডে টু ডে লাইফের আসলে এক্সপিরিয়েন্স থেকে কথাগুলো বলি। আজকে একটা পেশেন্ট আমি দেখলাম, সেই পেশেন্টটা 10 মাস ধরে তার নাকের পাশে একটা তিল আছে। তো সেই তিলটা তার 8 মাস ধরে ওখানে ব্লিডিং হচ্ছে, ঘা হয়ে গেছে, অর্থাৎ তার ওখানে হচ্ছে বেজাল সেল ক্যান্সার হয়ে গেছে। সে ডাক্তারের কাছে আসে নাই, সে হোমিওপ্যাথিক মেডিসিন খাচ্ছে, ওইটা আরও বড় হয়ে গেছে। এখন ওই মানে মুখের উপরে ওইটা অনেক বড় একটা সার্জারি লাগবে, চিকিৎসা মানে এটা একটু জটিল হয়ে গিয়েছে। তো এটা যদি নিচে বোনসে যদি ধরে ফেলে তাহলে এটা চিকিৎসাও যথেষ্ট কঠিন হয়ে যাবে। কিন্তু বেজাল সেল ক্যান্সার অফ স্কিন এটা খুবই কিউরেবল একটা ডিজিজ, এটা অলমোস্ট 100% মানুষের ভালো হয়ে যায়। তো এই যে আমরা জানার পরও আমরা ট্রিটমেন্ট সিকিং যে অ্যাপ্রোচ আমাদের চিকিৎসা ব্যবস্থার মধ্যে আসতে চায় না, এটা আসলে রোগীর জন্য ক্ষতিকর। তো আমাদের চিকিৎসা ব্যবস্থার উপর আস্থা রাখতে হবে এবং দ্রুত সময় আমাদের চিকিৎসা গ্রহণ করতে হবে। খোকন, এমডি খোকন, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এ আর আব্দুর রহিম, স্যার স্ট্যামারিং এর জন্য কোন ডাক্তার দেখলে ভালো হয়? আমি আসলে আপনার কথা বুঝতে পারিনি। সাদিয়া ইসলাম, গতকাল একজন ক্যান্সার রোগীর পরিবারের লোকের সাথে কথা হলো, তারা ইচ্ছা করে দেরি করছে শুধু ভারতে যাওয়ার কারণে। তারা এটা ভেবেছে যে বাংলাদেশ থেকে ভারতের চিকিৎসা ভালো হবে, তবে তারা এটা বুঝে না যত দেরি করা যাবে তত ক্ষতি হবে। হ্যাঁ, ধন্যবাদ সাদিয়া তোমার মূল্যবান মতামতের জন্য। আসলে তুমি যেটা এক্সপিরিয়েন্স করছো আমরাও এটা মানে নিয়মিতভাবেই এক্সপিরিয়েন্স করি। আসলে আমরা নিজে হাতে আমাদের রোগীগুলোকে আমরা নষ্ট করি। আমরা যারা আপনজন আছি, যারা অতিরিক্ত চিন্তাভাবনা করি, আমরা যারা চিকিৎসার জন্য অনেক বেশি আন্তরিক, কিন্তু আমরা জানি না যে এই আন্তরিকতার কারণেই আমরা বাঁচতে যেয়ে বা দেরি করে আমরা আসলে রোগীদেরকে অনেক ক্ষতি করে ফেলতেছি। প্রিয় দর্শক, বর্তমানে ক্যান্সারের চিকিৎসা এটা আসলে একটা ওপেন বুকের মতো। আমরা যেই মানে দেশে এবং বিদেশে সমান একই প্রোটোকলে এবং ইন্টারন্যাশনাল যেই প্রোটোকলটা অ্যাকসেপ্টেড সেভাবেই কিন্তু চিকিৎসা দেওয়া হয়। আপনি যদি মনে করেন যে আপনার সন্দেহ থাকে, আপনি অবশ্যই একটা সেকেন্ড ওপিনিয়ন নেবেন এবং তারপরে আপনি চিকিৎসা শুরু করবেন। কিন্তু চিকিৎসা শুরু করার আগে আপনি মানে দেরি করা এটা আসলে যৌক্তিক না। এবং আপনি যদি চিকিৎসার মাঝে গ্যাপ দেন, সেই গ্যাপটাও যৌক্তিক না। আপনি যদি মনে করেন যে দেশের বাইরে যাবেন, আপনি অবশ্যই চিকিৎসাটা দেশেই শুরু করবেন, মানে অযৌক্তিকভাবে দেরি করবেন না। তারপরে আপনি একসময় সেকেন্ড ওপিনিয়ন নেওয়ার জন্য আপনি সেখানে গেলেন বা তাদের মতামত নিলেন, মডিফাই হলো প্রোটোকল কিছুটা,
সেটা অসুবিধা নেই, কিন্তু চিকিৎসাটা আপনার আপনার শুরু করতে হবে যথাযথভাবে। প্রিয় দর্শক, আমরা আজকের লাইভে অনেক আলোচনা হলো, অনেক কথা হলো। আপনারা যারা আজকে লাইভে আমার সাথে যুক্ত আছেন আপনাদেরকে অনেক ধন্যবাদ। আপনারা নিজ নিজ প্রোফাইলে আজকে লাইভটি শেয়ার দিবেন দয়া করে, এবং আপনারা ক্যান্সার বিষয়ে যে বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করি, দয়া করে এই বিষয়টা আপনারা আশেপাশের মানুষজনের সাথে আলোচনা করবেন এবং তাদেরকে বোঝাবেন যে ক্যান্সার কোনো মৃত্যু বা মরণ ব্যাধি নয়। ক্যান্সার মরণ ব্যাধি কখন হয়? যে কোনো রোগই আপনার মরণ ব্যাধি হতে পারে যদি আপনি যথাসময়ে চিকিৎসা না করেন। তো ক্যান্সারও একটি নিরাময়যোগ্য রোগ, আপনি যদি যথাসময়ে চিকিৎসা না করেন এটা অবশ্যই একটি মরণ ব্যাধি হতে পারে। হ্যাঁ, নওরিন মুক্তি, সালাম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? বাগেরহাট থেকে ফ্রাইডে আসবো ইনশাল্লাহ কুষ্টিয়া। হ্যাঁ, ধন্যবাদ, আপনি আসতে পারেন। তো প্রিয় দর্শক, আজকের ক্যান্সার আনসার লাইভ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ক্যান্সার আনসার লাইভ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।